ইনইলাস্টিক কলিশন। আমরা অলরেডি কলিশনের বেসিক দুটো জায়গা পড়েছি। একটা হলো এমনি কলিশন সম্বন্ধে একটা আইডিয়া, ফার্স্ট ভিডিওতে তোমাদের কিছুটা তৈরি করার চেষ্টা করেছি, আর সেকেন্ড ভিডিওতে আমরা কলিশনের একটা টিপিক্যাল কলিশন নিয়ে আলোচনা করেছি, দ্যাট ইজ ইলাস্টিক কলিশন বা আইডিয়াল কলিশন। এবং আমরা জেনে গেছি যে আইডিয়াল কলিশনটা শুধুমাত্র জানার জন্য, তাই তো। ইন প্র্যাকটিক্যাল সেন্স কোথাও ইলাস্টিক কলিশন বা আইডিয়াল কলিশনটা একদম 100% হয় না, মানে পারফেক্টলি ইলাস্টিক কলিশন বলা যায় এরকম কোনো কলিশন হয় না। তাহলে আজকে আমরা যেটা পড়বো ইলাস্টিক কলিশন যেহেতু আইডিয়াল, ইনইলাস্টিক কলিশন রিয়েল, অর্থাৎ আজকে আমরা যেটা পড়বো ইনইলাস্টিক কলিশন এটা রিয়েলি হয়, সত্যি করে হয়। সুতরাং এখানে ফিজিক্সও আছে এবং তার সঙ্গে ফ্যাক্টও আছে, দুটোই একসঙ্গে আছে। এনিওয়ে, একটা কথা বলে নেওয়া অবশ্যই জরুরি, সেটা হলো যে কলিশন হয় এটা কিসের জন্য হয়। কলিশন হয় খুব স্বাভাবিকভাবে বা সাধারণভাবে যদি বলা হয় তাহলে কলিশন হয় ডিউ টু রিলেটিভ ভেলোসিটি। দুটো রিলেটিভ ভেলোসিটি আছে এবং হয়তো যে লাইন ধরে বডিটা মুভ করছিল সেই লাইনে আরেকটা পার্টিকেল আছে যার ভেলোসিটি কম বা অপোজিট দিক থেকে আসছে বা রেস্টে আছে, তাই তো। আলটিমেটলি রিলেটিভ ভেলোসিটির জন্য কলিশনটা হয়। এখন রিলেটিভ ভেলোসিটির জন্য কলিশন তো হলো, কিন্তু এই যে বিভিন্ন রকম কলিশন, ইলাস্টিক, ইনইলাস্টিক, পার্সিয়াল ইলাস্টিক বা পার্সিয়াল ইনইলাস্টিক, এই যে কলিশন গুলোর বিভিন্ন ধরনের হয়, এর পেছনে কারণটা, এর পেছনে কারণ কিন্তু রিলেটিভ ভেলোসিটি নয়, এর পেছনে কারণটা হলো বডি বা বডিটার ইলাস্টিক প্রপার্টি কিরকম আছে, বডিটার সারফেসটা কিরকম, বুঝতে পেরেছো? এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে ইলাস্টিক, ইনইলাস্টিক বা পারফেক্টলি ইলাস্টিক কলিশন যাই বলো না কেন এগুলো হয়। কিরকম বিষয়টা? ধরো দুটো বডির মধ্যে একটা কলিশন হলো, যখন কলিশন হয় বা ধাক্কা লাগে তখন যে পার্টটা বা যে সারফেসটা কন্ট্যাক্টে আসে সেই সারফেসটার একটা ডিফরমেশন হলো, তাই না? ধরো এরকম দুটো বডি আছে, এরকম দুটো স্ফেরিক্যাল বডি আছে, আমি একদম স্ফেরিক্যাল ধরছি, এরকম দুটো স্ফেরিক্যাল বডি আছে। এই স্ফেরিক্যাল বডি দুটো যখন কন্ট্যাক্টে আসবে তখন কন্ট্যাক্টে একটা ডিফরমেশন হবে, অর্থাৎ স্ফেরিক্যাল বডি দুটো দেখতে এরকম হবে, মানে একদম এরকম না হলেও কিছুটা এরকম হবে, ইট মে বি লাইকওয়াইজ এরকম হয়ে যেতে হবে, কিছু একটা হবে, বুঝতে পেরেছো তো? অর্থাৎ এই যে দুটো বডি যে অঞ্চলটাতে কন্ট্যাক্টে এসছে, যে জোনটা কন্ট্যাক্টে এসছে সেই জোনটাতে কিছুটা ডিফরমেশন হবে। এই ডিফরমেশনের জোনটা বেশি হতে পারে, কম হতে পারে, বাট হবে, বুঝেছো তো? এই যে ডিফরমেশন হয়েছে, এই ডিফরমেশনের জন্য বডির মধ্যে একটা এনার্জি আসে, সেই এনার্জিটার নাম হলো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। যখন আমরা ইলাস্টিসিটি পড়বো তখন দেখবো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বলে একটা বিষয় আছে, বুঝতে পেরেছো তো? তাহলে এখানে এই কাইনেটিক এনার্জি অন্য এক ধরনের এনার্জিতে ট্রান্সফর্ম হচ্ছে, তাই না? কাইনেটিক এনার্জি ছিল, ধরো এটার ভেলোসিটি কিছু একটা ছিল v1 অর v2 বা u1 u2, কিছু একটা ভেলোসিটি ছিল। আমরা যেভাবে দেখে এসেছি u1 মাস m1, এটার ভেলোসিটি ছিল u2 মাস m2, as per previous example, বুঝতে পেরেছো তো? এখন মাস আছে m1, মাস আছে m2। আমি ফাইনাল ভেলোসিটিটা এখনই কনসিডারেশনে আনছি না। তাহলে এই যে দুটো বডির ক্ষেত্রে এই m1 আর m2, এই দুটো বডির কন্ট্যাক্ট সারফেসে যে ডিফরমেশন হয়েছে, এই ডিফরমেশনের জন্য এই বডিটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি আসতে হবে, তাই তো? আবার এনার্জি তো কনজার্ভ থাকে, টোটাল এনার্জি কনজার্ভ থাকে, মানে লাইটের ভেলোসিটি বাদ দিয়ে বলছি। তাহলে অবশ্যই এই পোটেনশিয়াল এনার্জিটা অন্য কোনো এনার্জি থেকে ট্রান্সফর্ম হয়ে এসছে, তাই না?
অন্য কোন এনার্জি থেকে ট্রান্সফর্ম হয়ে এসছে? অবভিয়াসলি আগে যা কাইনেটিক এনার্জি ছিল সেখান থেকে। বুঝতে পেরেছো? তাহলে এই যে ট্রান্সফরমেশন হচ্ছে, এনার্জি ট্রান্সফরমেশন, এটা তো একটা প্রসেস, তাই তো? এটা তো একটা বলা যেতে পারে মেকানিক্যাল প্রসেস বা থার্মোডিনামিক প্রসেস হিসেবেও ভাবতে পারি। ঠিক আছে? এখন কোন থার্মোডিনামিক প্রসেস বা কোন প্রসেসই এরকম হয় না যে এক এনার্জি থেকে অন্য এনার্জি 100% ট্রান্সফার হবে। বুঝতে পেরেছো তো? এমন কোন মেশিন নেই প্রায়, মানে আমি ট্রান্সফরমারকে মাথায় রেখে বলছি, এমন কোন মেশিন নেই যে মেশিনের ক্ষেত্রে এনার্জি 100% অন্য কোনো মোডে ট্রান্সফার করতে পারে। বুঝতে পেরেছো? হয়তো 99.9% হলো, 100% হবে না কোনো ক্ষেত্রে। এনিওয়ে, তাহলে এই যে এনার্জিটা ট্রান্সফর্ম হচ্ছে এক এনার্জি থেকে অন্য এনার্জিতে, ডিউরিং দ্যাট টাইম অন্য কোনো এনার্জি তৈরি হয়। সাধারণত সেটা সাউন্ড এনার্জি হয় ইন কেস অফ কলিশন। বুঝতে পেরেছো? দুটো বডিতে ধাক্কা লাগলে একটা আওয়াজ শোনা যায়, তো এই যে আওয়াজটা শোনা যায় সেটাও তো সাউন্ড এনার্জি। দ্যাট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ এনার্জি, ওয়ান ফর্ম অফ এনার্জি। এই সাউন্ড এনার্জিটা এসেছে কোথা থেকে? অবভিয়াসলি ইট ইজ ফ্রম মেকানিক্যাল এনার্জি। তাহলে মেকানিক্যাল এনার্জি থেকে এই বডিটার যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি এসেছে, ওই টোটাল মেকানিক্যাল এনার্জি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি তৈরি করেনি, তাই তো? তার সঙ্গে আরো কিছু এনার্জি তৈরি করেছে, মানে করতে পারে। অনেক সময় অনেকটা জোরে সাউন্ড হয়, তার মানে সেই কেসে মেকানিক্যাল এনার্জি থেকে যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়েছে, বুঝতে পেরেছো তো, সেই পরিমাণটা কম্পারেটিভলি অনেকটা। তার মধ্যখানে যে ডিফারেন্সটা আছে, ওই ডিফারেন্সটা সাউন্ড এনার্জি তৈরি করেছে, লাইট এনার্জি তৈরি করতে পারে, বা অন্য কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি তৈরি করতে পারে, যা কিছু তৈরি করতে পারে। বোঝা গেছে কি বললাম? তাহলে এই যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি এর মধ্যে তৈরি হয়েছে, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, আমি এটাকে ইপিই হিসেবে লিখলাম, কারণ অনেক কিছু লিখবো, তোমরা কথার সঙ্গে সঙ্গে নোটস ডাউন করবে, অসুবিধা হবে। তাহলে এই যে মেকানিক্যাল এনার্জিটা ছিল, মেকানিক্যাল এনার্জি ইন ফর্ম অফ কাইনেটিক এনার্জি, এই যে কাইনেটিক এনার্জি, এই কাইনেটিক এনার্জিটাই তো ট্রান্সফর্ম হচ্ছে কি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিতে, তাই না? কি বললাম যে একদম 100% ট্রান্সফরমেশন হবে না, তাহলে এর একটা পার্ট অন্য কোনো এনার্জিতে কনভার্টেড হবে। বুঝতে পেরেছো তো? ডিফারেন্ট ফর্ম অফ এনার্জি, আদার এনার্জি হিসেবে, other form of energy। বুঝতে পেরেছো? এরপরে কি হয়? বডি দুটোর কন্ট্যাক্টে এসেছে, কন্ট্যাক্টে আসার পরে বডি দুটো ডিফর্মড হয়েছে। ডিফর্মড হয়েছে মানে দুটো রাবারের বল নিয়েছো হাতে, নিয়ে দুহাত দিয়ে দুটো বলকে একসঙ্গে চেপে ধরেছো, মধ্যের যে অঞ্চলটা যেটা কন্ট্যাক্টে আছে ওই জায়গা বা ওই সারফেসটা প্রায় প্লেন হয়ে যাবে। বুঝতে পেরেছো? তুমি রাবারের বদলে বেলুন নিয়ে বা ট্রান্সপারেন্ট বেলুন নিয়ে করে দেখো, যদি বেলুন দুটো আইডেন্টিক্যাল হয়, একই ধরনের প্রায় মেটেরিয়াল বা একই ভলিউমের যদি হয়, তাহলে মধ্যের সারফেসটা দেখবে প্রায় প্লেন হয়ে গেছে। বুঝতে পেরেছো? এই যে প্লেন হয়ে গেল, এই অবস্থাতে ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি এসেছিল, ঠিক আছে? এরপরে কি হবে? এরপরে যদি ওই বডিটা আবার রিফর্মড হতে পারে, ডিফর্মড হয়েছে, ডিফর্মড হওয়ার পরে আবার যদি রিফর্মড হয়, মানে এ যদি আবার আগের শেপটা রিগেইন করে, তখন এই ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি আবার কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হতে পারে। বুঝতে পেরেছো? এরপরে এই যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি আছে, ইপিই, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, এই ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি আবার কাইনেটিক এনার্জিতে ট্রান্সফর্ম হতে পারে।
এটা কখন? এটা রিফর্ম, যখন এটা ডিফর্ম হয়েছে। আর এটা কখন? এটা যখন রিফর্ম হয়েছে, যদি হয়, হবে এরকম মানে নেই, যদি হয়, তাহলে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি আবার যখন কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়েছে, তখন এটাকেও আমি একটা ওই থার্মোডাইনামিক প্রসেসের মতন একটা প্রসেস বলতে পারি, তাই না? এখানেও এনার্জির 100% ট্রান্সফরমেশন হবে না, বোঝা গেছে? তখন আবার এখান থেকে এই একই রকম ভাবে আদার ফর্ম অফ এনার্জি, এখানে সাধারণত যে এনার্জিটা তৈরি হয় সেটা ইউজুয়ালি সাউন্ড এনার্জি সাধারণত, আর এখানে যে এনার্জিটা সাধারণত তৈরি হয় সেটা হিট এনার্জি। তার মানে এই নয় যে এখানে সাউন্ড এনার্জি তৈরি হবে, এখানে হিট এনার্জি তৈরি হবে, এরকমটা নয়। আসল কথাটা হলো যে এই কাইনেটিক এনার্জি থেকে যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি পেয়েছি, এবং এই ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি আবার যখন কাইনেটিক এনার্জি তৈরি করেছে, তখন এক্ষেত্রেও কিছুটা এনার্জি পেয়েছো, অন্য এনার্জি, এখানেও কিছুটা অন্য এনার্জি পেয়েছো। তাহলে এই কাইনেটিক এনার্জি, এটাকে যদি আমি ইনিশিয়াল লিখি, ইনিশিয়াল, আর এই কাইনেটিক এনার্জিটাকে আমি যদি ফাইনাল লিখি, তাহলে ইন্টারমিডিয়েট ট্রান্সফরমেশনের জন্য এই ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর এই ফাইনাল কাইনেটিক এনার্জি সাধারণত সমান হতে পারে না, তাই তো? হ্যাঁ, ডিপেন্ড করছে এই ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির কতটা রিভার্সিবিলিটি আছে। সব সময় যে সিস্টেমটার বা বডিটার যে শেপ চেঞ্জ করছো, এই শেপ চেঞ্জের যে প্রসেসটা, এটা খুব ভালো রিভার্সিবল হবে এর কোনো মানে নেই, বোঝা গেছে? হ্যাঁ, তার মানে এই ইনিশিয়াল কাইনেটিক এনার্জির থেকে ফাইনাল কাইনেটিক এনার্জি সব সময় কম, বুঝতে পেরেছো? যদি এই অন্য ফর্ম অফ এনার্জি তুমি বন্ধ করে দাও কোনোভাবে, মানে এমন একটা বডি নিলে যেই বডিগুলোর কলিশনের সময় কোনো সাউন্ড হলো না, এবং বডিগুলোর টেম্পারেচারের কোনো চেঞ্জ হলো না, বা অন্য কোনো ফর্ম অফ এনার্জি তৈরি হলো না, সেই ক্ষেত্রে কি হবে? এই আদার ফর্ম অফ এনার্জিটা জিরো হয়ে যাবে। তখন ইনিশিয়াল কাইনেটিক এনার্জি থেকে যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি পেয়েছো, সেই ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি আবার টোটাল কাইনেটিক এনার্জিতে ট্রান্সফর্ম হতে পারবে, তাই তো? তখন পারফেক্টলি ইলাস্টিক কলিশন হবে, বুঝতে পেরেছো? এইবার ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কি হয়? ইনইলাস্টিক কলিশনে বা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, যেটাকে আমরা প্লাস্টিক কলিশন বলি সাধারণত, মানে when two bodies sticks together, একসঙ্গে আটকে যায়, তখন কি হয়? তখন এই কাইনেটিক এনার্জি থেকে যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি পাও, মানে এই কাইনেটিক এনার্জি টোটালটাই তো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হয় না, কাইনেটিক এনার্জির একটা পার্ট ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড, টোটাল কাইনেটিক এনার্জি তো কখনোই কনভার্টেড হবে না। তাহলে এই কাইনেটিক এনার্জির একটা পার্ট যদি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হয়, হবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে এই যে প্রসেসটা, এই প্রসেসটা আর রান করবে না, করবে কি? তার কারণ বডিগুলো তো দুটো আটকে গেছে সামনে, বুঝতে পেরেছো? তাহলে ইনিশিয়াল যে কাইনেটিক এনার্জি ছিল, সেই কাইনেটিক এনার্জির একটা পার্ট ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি হিসেবেই থেকে যাবে, বুঝতে পেরেছো? ইট ইজ নট টোটাল ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, it is part of initial kinetic energy, this one is part of initial kinetic energy, এটা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি হিসেবে থেকেই যাবে। যদি থেকে যায়, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি যেটা ছিল একসঙ্গে আটকে যাওয়ার পরে
কাইনেটিক এনার্জি কখনোই সেম হতে পারে না, এটা বলা যেতে পারে যে কাইনেটিক এনার্জি কমে যাবে। বুঝেছো কারণটা? হ্যাঁ, এটা যদি মানে অ্যানালাইসিস হিসেবে ভাবো, মানে একটা সিস্টেমের অ্যানালাইসিস হিসেবে, তাহলে শিখলে। আর যদি ভাবো যে না এটার আমার বিশাল কোনো গুরুত্ব নেই, আমি শুধু ইকুয়েশন গুলো পেয়ে গেলেই যথেষ্ট, তাহলে শুধু ইকুয়েশন গুলো স্ক্রিনশট তুলে রেখে দিলে কনসেপ্ট আর তৈরি হলো না। বোঝা গেছে? এটা হলো অ্যাকচুয়াল কারণ। আগের ভিডিওগুলোতে আমি এই বিষয়গুলো আলোচনা করিনি, তার কারণ বেসিক কলিশন বিষয়টা আলোচনা করতে গিয়ে আমি যদি এই জিনিসগুলো আলোচনা করতাম, তাহলে প্রথমেই তোমাদের মনে হতো অনেক কিছু শিখিয়ে দিচ্ছে, এত শেখানো আমার দরকার। এখন তোমরা যারা ইন্টারেস্ট নিয়ে প্রথম ভিডিও দুটো দেখেছো, মানে 1, 2 তারপরে তো 3 আসবে, যারা 1, 2 দেখার পরে 3 নম্বর খুলেছো বা খোলার সাহস পেয়েছো, তাদের নিশ্চয়ই কনসেপ্ট তৈরি করার ইচ্ছা আছে। তাহলে এই কনসেপ্টটা শুধু তাদের জন্য, ডেডিকেটেড টু দেম হু আর উইলিং টু এক্সেল। এনিওয়ে, বিষয়টা বোঝা গেছে। এবার আমি একদম টপিকসে আসি, দ্যাট ইজ কি হয় বা তার কেসে ভেলোসিটি ইকুয়েশন কি হবে। এন্ড লেট মি টেল ইউ, সেটা হলো যে আগের যেরকম ভেলোসিটি ইকুয়েশন বের করেছিল না অনেক কষ্ট করে, এখানে ভেলোসিটি ইকুয়েশন বের করতে অত কষ্ট করতে হবে না, খুব সহজে হয়ে যাবে। কিরকম? কলিশন। কলিশনে তো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হবেই নাকি? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম না হলে সেটাকে তো কলিশনই বলছিলাম না। আগের দিনই আলোচনা করেছি, বা আগের ভিডিওতে বা তার আগের ভিডিওতে তোমাদের মাথায় তো বিষয়টা ঢুকেছে যে কলিশন মানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হবেই। তাহলে বিষয়টা কি হবে একটু খোলসা করে দেখা যায়। ধরো এখানে দুটো পার্টিকেল ছিল, m1 and this one was m2, তাই তো? It was moving with velocity u1, it was moving with velocity u2, তারপরে এদের দুজনের মধ্যে একটা কলিশন হলো, this one m1, this one m2। এর পরের গল্পটা ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে যেটা ছিল সেটা আর থাকলো না। বুঝতে পেরেছো তো? স্টিক টুগেদার, একসঙ্গে আটকে গেল। তখন এই দুজনই v1 আর v2 ভেলোসিটিতে যাওয়ার কথা ছিল, তার বদলে এখন এই দুটো বডি v ভেলোসিটি নিয়ে চলতে শুরু করবে। বুঝা গেল? এটা হলো পারফেক্টলি ইলাস্টিক কলিশন ইন ওয়ান ডি, একমাত্রিক গতি। এর ক্ষেত্রে পারফেক্টলি ইলাস্টিক কলিশনের দুটো বডি একসঙ্গে আটকে যাবে। হ্যাঁ, এখানে যদি তুমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কাজে লাগাও, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে লিনিয়ার মোমেন্টামের ডিরেকশন এদিকে ছিল। তাহলে এই যে ফাইনাল ভেলোসিটি তৈরি করেছো, এই ফাইনাল ভেলোসিটির ডিরেকশন এদিকেই হবে। এবারে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যাপ্লাই করো, ফাইনাল মোমেন্টাম দ্যাট ইজ p2, it is equals to m1 plus m2 into v, বা v ফাইনাল যা ইচ্ছা লিখতে পারো, আমি v লিখলাম। হ্যাঁ, আর ইনিশিয়াল মোমেন্টাম p1, it is equals to m1 u1 plus m2 u2। কেন হলো? দুটো ভেক্টর বাট একই ডিরেকশনে মুভ করছে, সুতরাং স্কেলারের মতন বিহেভ করবে। কেন? না অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর ইজ 0 ডিগ্রি, তাই তো? আমি সেজন্য ভেক্টর সাইন দিন, ভেক্টর সাইন দেওয়া উচিত ছিল, বাট এটা স্কেলারের মতনই বিহেভ করবে। সো বাই ইউজিং p2 equals to p1, it is condition for collision, p2 equals to p1। তাহলে এই ক্ষেত্রে কত হবে? m1 plus m2 into v equals to m1 u1 plus m2 u2। That means v equals to কত বেরোলো? m1 u1 plus m2 u2 by m1 plus m2 মিড মাস।
বুঝা গেছে? আগে মনে আছে পারফেক্টলি ইলাস্টিক কলিশন ভেলোসিটির একটা ভয়ঙ্কর ইকুয়েশন বেরিয়েছিল, যদিও এতদিনে তোমাদের নিশ্চয়ই গ্রিপে চলে এসছে, বাট ইন দিস কেস ভেলোসিটির ইকুয়েশনটা অনেক ইজি, তাই তো? এবারে যেটা দেখার সেটা হলো যে ভেলোসিটি তো বেরোলো, বাকি যে দুটো প্রপার্টি ছিল, দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ রেসিলিয়েন্স অর কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন আর কাইনেটিক এনার্জি, এই দুটো কি কনজার্ভ হয়? এতদিন আলোচনা হয়েছে, অবশ্যই হয় না। কোনটা কনজার্ভ হয়? শুধু লিনিয়ার মোমেন্টাম। ঠিক আছে? কেন? রেসিলিয়েন্স অর রেস্টিটিউশন হিসেবে যদি ভাবো তাহলে তো খুব সহজেই বোঝা যায়। কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই, ইট ইজ ইকুয়ালস টু রিলেটিভ ফাইনাল রিলেটিভ ভেলোসিটি আগের ইকুয়েশন অনুযায়ী v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2 এরকম ছিল না? ইন দিস কেস v1 আর v2 তো সেম, তাহলে v1 v2 মাইনাস v1 এই ভ্যালুটা কত হবে? ইট ইজ 0 বাই u1 মাইনাস u2, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে ইনিশিয়াল রিলেটিভ ভেলোসিটি আর ফাইনাল রিলেটিভ ভেলোসিটি সেম হওয়ার কোনো চান্সই নেই, তাই তো? তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটি কনজার্ভ হলো না। কনজারভেশন অফ রিলেটিভ ভেলোসিটি, কনজারভেশন অফ রিলেটিভ ভেলোসিটি, ইট ইজ নট অ্যাপ্লিকেবল ইন দিস কেস। পড়ে থাকলো কাইনেটিক এনার্জি, তাই না? এবার আমরা কাইনেটিক এনার্জির বিষয়টা দেখে নিই। এই যে ভেলোসিটির ইকুয়েশন, এটা একটু মনে রাখবো, কারণ কাইনেটিক এনার্জি এটার জন্য অনেকটা জায়গা লাগতে পারে। এনিওয়ে, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, এটাকে যদি আমরা k1 হিসেবে লিখি, ইট ইজ ইকুয়ালস টু হাফ অফ m1 u1 স্কয়ার প্লাস হাফ অফ m2 u2 স্কয়ার। সিম্পল, তাই তো? এন্ড ফাইনাল কাইনেটিক এনার্জি, এটাকে যদি আমি k2 হিসেবে লিখি, ইট ইজ হাফ অফ m1 v1 স্কয়ার প্লাস হাফ অফ m2 v2 স্কয়ার। বাট ইন দিস কেস v1 আর v2 দুটোই কি হয়েছে? v হয়ে গেছে, সো আমরা এটাকে v লিখব, or it is equals to half of m1 plus m2 into v square, ঠিক আছে? equals to half of m1 plus m2 into m1 u1 plus m2 u2 by m1 plus m2। একটু আগে দেখেছি, ভুলে গেলে কিচ্ছু করার নেই, আমরা এটা দুটো আলাদা পার্ট করে স্কয়ার করে দিলাম, v স্কয়ার আছে, সো একটা পার্ট ক্যান্সেল হয়ে যাবে। ইট ইজ ইকুয়ালস টু হাফ অফ m1 u1 plus m2 u2 স্কয়ার বাই m1 plus m2। ঠিক আছে? কাইনেটিক এনার্জি ইকুয়াল আছে না বড় আছে না ছোট আছে, এটাকে অ্যানালাইসিস করা খুব সোজা। হয় আমরা লস দেখব বা গেইন দেখব। ঠিক আছে? যদি লস পজিটিভ হয় তাহলে লস হয়েছে, যদি লস নেগেটিভ হয় তাহলে গেইন হয়েছে, যদি লস পজিটিভ বা নেগেটিভ না হয়ে জিরো হয় তাহলে নাইদার লস নর গেইন, কাইনেটিক এনার্জি সেম আছে। গেইনও দেখতে পারি, কোনো অসুবিধা নেই। লস হলে কি হবে? ইনিশিয়ালটা ফাইনালের থেকে বড় হবে, তাহলেই তো লস হবে, তাই না? লস, তুমি ওয়েট লস করেছো, তার মানে ইনিশিয়াল ওয়েট 50 কেজি ছিল, পরে 60 কেজি হয়েছে, এরকম হয় কখন? লস মানে ইনিশিয়ালটা সবসময় ফাইনালের থেকে বড়। তাহলে আমরা লস ইন কাইনেটিক এনার্জি বের করি, লস ইন কাইনেটিক এনার্জি। এটা ইকুয়ালস টু কত? ইট ইজ ইকুয়ালস টু k1 মাইনাস k2, ডেল k হিসেবে লিখলাম। ইট ইজ ইকুয়ালস টু k1 মাইনাস k2, ইট ইজ ইকুয়ালস টু হাফ
এই পার্টটা আমি একবারে করে রাখলাম। ইট উইল বি m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার মাইনাস m1 u1 প্লাস m2 u2 হোল স্কয়ার বাই m1 প্লাস m2। ঠিক আছে, ইকুয়ালস টু, না একদম ইকুয়ালস টু লিখি, or del k equals half half m1 plus m2 will be LCM, m1 plus m2। now এই পার্টটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, it will be m1 square u1 square plus m1 m2 u1 square xy নিলে সুবিধা হতো নাকি, প্লাস এই পার্টটা এটাকে মাল্টিপ্লাই করছো m1 m2 u2 স্কয়ার প্লাস m2 স্কয়ার u2 স্কয়ার মাইনাস it will be m1 square u1 square minus m2 square u2 square minus 2m1 m2 u1 u2। क्लियर, देखो m2 স্কয়ার u2 স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, m1 স্কয়ার u1 স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে এটা ইকুয়ালস টু হাফ m1 m2 m1 m2 m1 m2 টেক দিস ওয়ান ইজ কমন m1 m2 বাই নিচে আছে কত m1 প্লাস m2 মাল্টিপ্লাইড বাই u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার মাইনাস 2u1 u2। সো আমি এটাকে লিখলাম u1 ডিফারেন্স u2 হোল স্কয়ার। কি বড় বলা যায় না, তো এই ক্ষেত্রে হয়তো u1 টা বড়, নাইলে কলিশন হবে না যদি u2 দ্যাট মিন্স m2 পেছনে থাকতো, তাই না? সো ইট ইজ লস ইন কাইনেটিক এনার্জি। এবারে দেখো এটা পজিটিভ হবে বা জিরো হবে বা নেগেটিভ হবে, কোনটা হতে পারে বা কোনটা হবে। হাফ এটা তো জিরো হয় না কখনো, এই পার্টটা m1 m2 বাই m1 প্লাস m2 এটা তো পজিটিভ, এটা কখনো লেস দ্যান জিরো হতে পারে না। u1 মাইনাস u2 এটা পজিটিভ নেগেটিভ যা ইচ্ছা হতে পারে, বাট স্কয়ার আছে, তাহলে এটাও পজিটিভ হবে। দ্যাট মিন্স দিস এন্টায়ার পার্ট, এই পার্টটা পজিটিভই হবে। বলতে পারো স্যার জিরো তো হতে পারে না, জিরো হতে পারে না, u1 ইকুয়ালস টু u2 যদি হয় কলিশনই তো হবে, হবে কি? কোনো চান্স নেই। তার মানে এই পার্টটা পজিটিভ হবে। এই পার্টটা পজিটিভ হওয়া মানে কি? এই পার্টটা পজিটিভ হওয়া মানে k1 মাইনাস k2 এটা গ্রেটার দেন 0, দ্যাট মিন্স k1 অলওয়েজ গ্রেটার দেন k2। তার মানে কাইনেটিক এনার্জি লস হবে। ওই যে বললাম ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি হিসেবে কিছুটা এনার্জি জমা থাকবে, তাই তো? এই পার্টটা হলো কতটা এনার্জি লস হয়েছে তার ইকুয়েশন। এটাকে তোমরা এইভাবে লিখতে পারো যদি দরকার পড়ে, হ্যাঁ, হাফ ইট ইজ কল্ড m reduced into it is del u square। এই যে m1 m2 by m1 plus m2, this one is called reduced mass or parallel mass। ঠিক আছে, এমনি জানার জন্য বললাম, ঠিক আছে? সবকিছুর পেছনে কারণ খুঁজো না, জাস্ট তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য বললাম। আর এটা ডেল ইউ স্কয়ার, ক্যাপিটাল ইউ লিখো না, এটা স্মল ইউ লিখো, ক্যাপিটাল ইউ দিয়ে এনার্জি প্রকাশ করে। এনিওয়ে, হ্যাঁ, ডেল ইউ মিন্স ডিফারেন্স ইন ইনিশিয়াল ভেলোসিটি। ক্লিয়ার, বোঝা গেছে? এখানে তাহলে কি বোঝা গেল? যে কাইনেটিক এনার্জি লস হবে। এবং আমরা যখন প্রথম এমনি আলোচনা করছিলাম শুধুমাত্র ইলাস্টিক পটেনশিয়াল দিয়ে, তখন আমরা দেখেছিলাম যে কাইনেটিক এনার্জি অর ফর্ম অফ মেকানিক্যাল এনার্জি এটা নষ্ট হবে। ঠিক পরিষ্কার তো? হ্যাঁ, তাহলে যে থিওরিটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করছিলাম উইদাউট পেন পেপার প্রায়, আর এখন যেটা ম্যাথমেটিক্যালি আলোচনা করলাম, দুটো একই কথা বলছে। হ্যাঁ, নোটস ডাউন করে নাও। আমরা আজকে আরেকটা টপিকস নিয়ে একটু আলোচনা করব,
সেটাও রিকোয়েস্ট, বুঝতে পারছো? দ্যাট ইজ কল ব্যালিস্টিক পেন্ডুলাম। ব্যালিস্টিক পেন্ডুলামটা একটু দেখে নেবো, হ্যাঁ, তোমাদেরও কাজে লাগবে, সবারই কাজে লাগবে। না, সবার কাজে লাগবে না, কথাটা একটু ভুল হয়ে গেল। যাদের এক্সেল করার ইচ্ছা আছে। সো এবারে ব্যালিস্টিক মিসাইলের নাম শুনেছো তো নাকি? হ্যাঁ, এনিওয়ে ব্যালিস্টিক মিসাইল সেটা সম্বন্ধে জানবো না আজকে, আমরা শুধু পেন্ডুলাম সম্বন্ধে জানবো। এনিওয়ে আমরা আগে যতদূর পর্যন্ত পড়লাম সেখানে আরেকটা বিষয় একটু শিখে রাখলে ভালো হয়। একদম যে বিশাল দরকার আছে তাও নয়, বাট একটু জেনে রাখা, মানে অনেক সময় কি হয়, কম্পিটিটিভ কোনো জায়গাতে অঙ্ক করতে গেলে আমাদের হাতে যদি কিছু সহজ ফর্মুলা থাকে যেখানে অ্যাপ্লাই করলে অনেক কঠিন অঙ্ক তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, সেরকম যদি কিছু ইজিলি অ্যাক্সেসেবল ইকুয়েশন থাকে তাহলে অনেক সময় সুবিধা হয়। এনিওয়ে বিষয়টা বুঝি, যে ধরো এখানে আমরা কি করেছিলাম, দুটো বডি নিয়েছিলাম, মনে আছে? একটার মাস ছিল m1, একটার মাস ছিল m2। দুটো বডি মুভ করার সময় কলিশন হয়েছিল, এটা u2 ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, এটা u1 ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, এবং কলিশনের পরে এই দুটো একসঙ্গে আটকে গেছে, আটকে এই দুটোই v ভেলোসিটি নিয়ে মুভ করছে। এটা ছিল আমাদের আগের যে প্রবলেমটা আমরা ডিসকাস করেছিলাম, বা যে বিষয়টা ডিসকাস করেছিলাম তার মানে রেজাল্ট, ঠিক আছে? বা যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম সেখান থেকেই যখন শুরু করব তখন আগের গল্পটাও একটু জেনে নেওয়ার দরকার। ছবিটা আমি মুছে ফেললাম। এনিওয়ে এখানে আমি যদি ধরে নিই যে এই বডিটা রেস্টে ছিল, হ্যাঁ, একটা বডি রেস্টে ছিল ধরে নিতে চাইছি, তাহলে এই বডিটা রেস্টে ছিল, এই বডিটা সামনে আছে, ওটা পালিয়ে যাবে, সেই জন্য ধরে নেওয়ার জন্য সহজভাবে এই বডিটা রেস্টে ছিল এটা ধরে নিই, মানে u2 = 0। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ওই যে লস ইন কাইনেটিক এনার্জি, এটা কত ছিল? হাফ অফ m1 বাই m1 প্লাস m2 ইনটু u1 ডিফারেন্স u2 হোল স্কয়ার ছিল না? তো এখানে আর u1 ডিফারেন্স u2 বলে তো কেউ নেই, শুধু u আছে। সো ইট উইল বি u1 না লিখে এটাকেই আমি u করে দিই, তাহলে আরো সুবিধা হবে। একটাই তো ভেলোসিটি ছিল ইনিশিয়ালি u ভেলোসিটি ছিল, ফাইনালি v হয়েছে। তাহলে ইট ইজ হাফ অফ m1 ইনটু বাই m1 প্লাস m2 ইনটু u স্কয়ার। এটা লস ইন কাইনেটিক এনার্জি, তাই না? এর মধ্যে এই যে হাফ অফ m1 u স্কয়ার, এটা তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, তাহলে এটা মাল্টিপ্লাইড বাই কত পড়ে থাকছে? m2 বাই m1 প্লাস m2, তাই না? তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে? না, ইনিশিয়াল যেটা ছিল তার থেকে লসটা সাবট্রাক্ট করে দেবো, তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি it is equals to half of m1 u square minus half of m1 u square into m2 by m1 plus m2. It is equals to half of m1 u square into 1 minus m2. It is equals to half of m1 u square multiplied by m1 by m1 plus m2. এখান থেকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায়, ঠিক আছে? ইন্টারেস্টিং জিনিসটা কি একটু দেখো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি is to final kinetic energy is to loss
এই যে রেশিওটা, এই রেশিওটা কিরকম হয় না, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হাফ অফ m1 u স্কয়ার, ফাইনাল কাইনেটিক এনার্জি হাফ অফ m1 u স্কয়ার ইনটু m1 by m1 plus m2, a loss half of m1 u square into m2 by m1 plus m2. এই তো আমি যদি রেশিও হিসেবে লিখি, দেন রেশিও কত হবে, m1 plus m2 is to m1 is to m2। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমার প্রচন্ড কাজে লাগে, বুঝতে পারছো? ধরো 1 কেজির কোন একটা বডি, 1 কেজি মাসের কোন একটা বডি, এর মাস ধরো 1 কেজি, এটা ধরো 2 কেজি, দুটো বডি আছে, ঠিক আছে? এই বডিটা ধরো 30 জুল এনার্জি নিয়ে ইনিশিয়ালি চলছে, বুঝতে পেরেছো? তাহলে এই যে 30 জুল, এটা হলো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। আমরা কি দেখলাম, ইনিশিয়াল ইজ টু ফাইনাল ইজ টু লস, এই রেশিওটা কত হবে, m1 plus m2 means 3 is to, ভালো করে দেখ, is to m1, that means 1 is to 2, তাই না? তাহলে এই 3, এই পার্টটা যদি 30 হয়, ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে, 10 জুল, লস হবে 20 জুল। বুঝে গেছে? হ্যাঁ, এটা যদি আমাদের ঠিকঠাক মতন কোথাও কাজে লাগাতে পারো, এটা কোথাও কাজে লাগানো যায়, এন্ট্রান্সে এরকম বেশ কিছু কোশ্চেন আছে, এটা একটু দেখে রেখো। হ্যাঁ, এনিওয়ে আমরা আজকে যেটা পড়ার জন্য ওয়েট করে আছি, মানে শেষে অনেকে হয়তো এই বিষয়টার জন্য ওয়েট করে আছে, এই বিষয়টা এখন কিছু কঠিন নয়, মানে ওয়েট করে থাকার মতন বিষয় না, সহজ জিনিস। আমার তবু ধরো এখানে একটা ব্লক, একটা কোনো দড়ি দিয়ে, সুতো দিয়ে, মাসলেস ধরে নেওয়া হয় সাধারণত, একটা ব্লক এরকম ঝোলানো আছে, এটা ব্লকের বদলে একটা কোনো স্ফিয়ার হতে পারে, কোনো বডি হতে পারে, যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে? এখান থেকে একটা কোনো বডি ছুঁড়ে মেরেছ, সাধারণত এখানে বুলেট থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি ইট ইজ এ বুলেট। হ্যাঁ, এরকম একটা বুলেট ছুঁড়ে মেরেছ, বা বুলেট তো ছুঁড়ে মারা যাবে না, ফায়ার করা হয়েছে, ঠিক আছে? এই বুলেটটা গিয়ে এই ব্লকের মধ্যে ঢুকে আটকে যাবে, ঠিক আছে? এই ব্লকটার মাস ধরো ক্যাপিটাল এ, বুলেটটার মাস স্মল, and it is moving with velocity, say u, towards this, u velocity নিয়ে মুভ করছে। তাহলে সিম্পল কনসেপ্ট অনুযায়ী, একদম সাধারণ বিষয় অনুযায়ী, আমি এখানে এই বুলেটটা যদি ঢুকে এখানে আটকে যায়, ভেতরে ঢুকে আটকে যায়, তাহলে এই দুটো রিলেটিভ ভেলোসিটি 0 হবে। আর যদি বলা হয় যে বুলেট এই ব্লকটাকে পেনিট্রেট করে অন্য ভেলোসিটি নিয়ে চলে গেছে, তাহলে এই বুলেটটার যে মোমেন্টাম লস হবে, সেই মোমেন্টামটা এর গেইন হবে। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এখানে আমি যদি সিম্পল কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যাপ্লাই করি এবং ধরে নিই যে এই বুলেটটা ব্লকের মধ্যে ঢুকে আটকে গেছে, then net mass of the system is m plus capital M। যদি ধরে নিই এর পরে এটার ইনিশিয়াল ভেলোসিটি x হয়েছে, মানে জাস্ট আফটার the collision is completed, এর ইনিশিয়াল ভেলোসিটি x হয়েছে। কেন ইনিশিয়াল ভেলোসিটি বলছি, এটা তো ফাইনাল ভেলোসিটি বলা উচিত ছিল, নিশ্চয়ই কোনো কারণ আছে।
সো ইট ইজ ফাইনাল মোমেন্টাম বাট ইনিশিয়াল ভেলোসিটি x বলেছি, ইট ইজ ইকুয়ালস টু m ইনটু e। সো ফ্রম হিয়ার x ইকুয়ালস টু mu বাই m প্লাস ক্যাপিটাল। ঠিক আছে, এবারে এই যে m ভেলোসিটি নিয়ে u ভেলোসিটি নিয়ে m মাসের বুলেটটা গেছে, এরপরে এই ব্লক আর বুলেট সিস্টেমটা যে ভেলোসিটি ওটা আমি ইনিশিয়াল বলেছি, তার কারণ হলো এর পরে এই ব্লকটা বুলেটটাকে পেটে নিয়ে চলতে শুরু করবে, বাট এটা ইনিশিয়ালি যে প্লেনে আছে অর্থাৎ স্ট্রেট লাইনে যেতে পারবে না। পারবে কি? সুতো দিয়ে বাঁধা আছে। তাহলে কি হবে? এটা কিছুটা উঠে যাবে, বুঝতে পেরেছ? কিছুটা হাইট গেইন করবে। আমি যদি ধরে নিই ব্লকটা ফাইনালি এরকম পজিশনে এসে পৌঁছেছে, একটু ছোট হয়ে গেল ব্লকটা, থাকুক, অসুবিধা নেই। মানে আমি চাইছিলাম যাতে লেখাটার উপরে টাচ না করে। ঠিক আছে, এই বুলেটের যে ব্যাপারটা ছিল ওটা পেনিট্রেট করে বেরোয়নি, পেটের মধ্যে কোথাও থেকে গেছে দিস বুলেট। বুঝতে পেরেছো তো? এত হাইট পর্যন্ত উঠেছে, উঠেছে মানে আর ওঠার ক্ষমতা ছিল না। এই হাইটে উঠে আবার নেমে চলে আসবে। এই সময় এইখানে থিটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, থিটা। ঠিক আছে, এই যে থিটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, এই সময়ে কিছুটা হাইট গেইন করবে। এই হাইট গেইন আমি সেন্টার অফ মাসের রেসপেক্টে আমি যদি ধরে নিই এটার সেন্টার অফ মাস এইচ হাইট গেইন করেছে, তাহলে এই হাইট গেইনটা কিসের জন্য হয়েছে না? হাইট গেইন এর জন্য কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় পোটেনশিয়াল এনার্জি, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কিরকম চেঞ্জ হয় না? যদি উপরের দিকে যায় তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যদি ইনক্রিজ করে তাহলে অবশ্যই কোনো ফর্ম অফ এনার্জি এখানে কাজে লেগেছে, তাই তো? অন্য কোনো এনার্জি এখানে কি ছিল? কাইনেটিক এনার্জি। সুতরাং এই যে কাইনেটিক এনার্জি ছিল বা ডিউ টু এক্স, এই ভেলোসিটির জন্য যে কাইনেটিক এনার্জি ছিল, ওই কাইনেটিক এনার্জিটাই এখানে পোটেনশিয়াল এনার্জি গেইন করতে সাহায্য করেছে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কাইনেটিক এনার্জি কত ছিল? হাফ অফ m means total mass, m plus capital M into x square, it was kinetic energy. এই কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হয়েছে। ইট ইজ ইট ইজ m plus n into g into say h। বুঝতে পেরেছো? এই m plus n এটা ক্যান্সেল হয়ে যাবে। Then from here height gain h, it is equals to x square by 2g। এই x এর ভ্যালু কত? দিস ওয়ান। এই ভ্যালুটা বসিয়ে দিলে তুমি হাইট গেইন কতটা এটা বের করে নিতে পারবে, কতটা হাইট গেইন করবে, তাই তো? যদি এটা পেনিট্রেট করার পরে বেরিয়ে যায় তাহলে বুলেটটার লস ইন মোমেন্টাম, এটা থেকে গেইন ইন মোমেন্টাম অফ দা ব্লক বেরিয়ে যাবে। গেইন ইন মোমেন্টাম অফ দা ব্লক যদি বেরিয়ে যায় তাহলে এখান থেকে ব্লকের ইনিশিয়াল ভেলোসিটি পাবে। কেন ইনিশিয়াল ভেলোসিটি বলছি? তার কারণ এই ব্লকটার এখানে যা ভেলোসিটি আছে এই ভেলোসিটিটাই এই পয়েন্টে গিয়ে জিরো হয়েছে। বুঝতে পেরেছো? ব্লকটার ইনিশিয়াল ভেলোসিটি, বুলেটটা না। বোঝা গেছে? সো এই যে হাইট পেলে, এই হাইটটা আমি যদি থিটার এক্সপ্রেশনে লিখতে চাই তাও লেখা যেতে পারে। ইফ দিস ওয়ান বি এল, তাহলে এটাকে এল বলবে। দড়ি তো বেড়ে যায়নি, ইনএক্সটেন্সিবল সাধারণত নেওয়া হয়। সো ইট ইজ এল কস থিটা, তাই তো? তাহলে হাইট গেইন কতটা হয়েছে? এইচ।
এটা কত হবে L মাইনাস L cos θ, এটা ইকুয়ালস টু x স্কয়ার বাই 2g। এই ভেলোসিটি x এটাকে যদি এখানে বসিয়ে দাও, দেন L or theta, L into 1 minus cos theta, it is equals to x square by 2g। From here যেগুলো নন থাকবে x এর ভ্যালু এটা বসাতে হবে, যেগুলো নন থাকবে সেটা নিয়ে রিমেইনিং যে প্যারামিটারটা দরকার আছে সেটা বেরিয়ে যাবে, তাই তো? সো এখানে ব্যালিস্টিক পেন্ডুলাম, it is ballistic pendulum na, BALLISTIC, ballistic pendulum। It is ballistic pendulum। এই ব্যালিস্টিক পেন্ডুলামের ক্ষেত্রে আরো কিছু ধরনের সমস্যা আছে, মানে আমি এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা শুধু কলিশনের সঙ্গে সার্কুলার মোশন যদি মেশানো হয় তাহলে এই প্রবলেমের আরো অনেকগুলো উপায় খুঁজে পাওয়া যেতে পারে, মানে আরো অনেক ধরনের সমস্যা তৈরি করা যেতে পারে। কিরকম? ধরো বলা হলো যে এখানে কত ভেলোসিটিতে এটাকে স্ট্রাইক করলে এটা একটা টোটাল সার্কেল কমপ্লিট করবে, লিস্ট কত ভেলোসিটিতে এখানে স্ট্রাইক করলে এটা একটা টোটাল সার্কেল কমপ্লিট করবে। তখন কি হবে না, এই লেন্থ যদি L হয় তাহলে জানো নিচের পয়েন্টে লিস্ট ভেলোসিটি রিকোয়ার্ড ইট ইজ √5gl। বুঝতে পেরেছো তো? তখন এই x এর যে ভ্যালুটা আছে x, ইট মাস্ট বি √5gl or more, তাহলে mu by m plus m এটা মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু √5gl। বুঝতে পেরেছো তো? তাহলে u এর মিনিমাম ভেলোসিটি যদি বের করো, u মিনিমাম it is equals to √5gl multiplied by m plus capital M by small m। ঠিক আছে? এটা যেন কখনো ভুল না হয় যে এই যে ভেলোসিটির ক্ষেত্রে অর্থাৎ টোটাল সার্কেল কমপ্লিট করার ক্ষেত্রে যেন এনার্জি ইকুয়েশন না আসে। এখানে শুধুমাত্র মোমেন্টাম থেকে যে ভেলোসিটিটা গেইন হয়েছে সেটা দরকার আছে। বুঝতে পেরেছো তো? আবার এই থিটা যখন বের করবে বা হাইট গেইন যখন বের করবে তখন কাইনেটিক এনার্জির বিষয়টা আনতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে মোটামুটি ধরো ব্যালিস্টিক মিসাইল না কমপ্লিট। আর কিছু অ্যাপ্লিকেশন আছে, আরো অনেক রকমের অ্যাপ্লিকেশন আছে। ইনলাস্টিক কলিশনের অনেক কিছু ভাগ আছে। আমরা আজকে যেটা করলাম সেটা একদম ইনলাস্টিক কলিশন বলা উচিত নয়, এটা হলো পারফেক্টলি ইনলাস্টিক কলিশন। এটার আরেকটা নাম হলো প্লাস্টিক কলিশন।